স্বাগত ভোরের পাতা নিউজরুম আপডেটের দেশের শীর্ষ সংবাদ এবং উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তাসনিয়া বয়স এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী রাকিব হাসান। রাকিব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ ঐশী। জি রাকিব হাসান, আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে জাতিসংঘ কিছু বলেছেন। ধন্যবাদ ঐশী। আপনি দেখেছেন যে ছাত্র জনতার তীব্র অভ্যুত্থানের মুখে কিন্তু আসলে বিগত সরকার পালিয়ে যাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেই সরকারের সাথে শুরু থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা কিন্তু তাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা দেখেছি যে গতকাল প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর ইউনূস, তার কার্যালয়ে কিন্তু জাতিসংঘের যে আবাসিক সমন্বয়ক রয়েছেন গোয়েন লুইস, তিনি কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন এবং যে চলমান যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে কিন্তু তার এবং যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে থেকে আসলে বাংলাদেশের যে সংস্কার বর্তমানে প্রয়োজন, সেই সংস্কারের কিন্তু পরিপূর্ণ আশ্বাস তিনি দিয়েছেন। বিশেষ করে পুলিশ বাহিনী এবং যে আমাদের এখন যে বর্তমান যে অবকাঠামোর যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো সংস্কারেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া বন্যা পরিস্থিতি এবং বাংলাদেশের যে দুর্নীতির কাণ্ডগুলো রয়েছে সেগুলোর সমাধানেও কিন্তু এবং সেগুলোর তদন্তের ক্ষেত্রেও কিন্তু আসলে জাতিসংঘের সহায়তার আশ্বাস আমাদের যে বর্তমান সরকার প্রধান রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি আশ্বাস দিয়েছেন। জি, আমাদের পরবর্তী সংবাদ, বাইডেনের কাছে ফের বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদি। ঐশী, আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে যেটি দেখেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে চলে যান এবং সেখানেই তিনি অবস্থান করছেন। কিন্তু তিনি ভারতে আসলে কোন অবস্থানে আছেন এবং কোথায় আছেন, তার বর্তমানে তিনি কি করছেন সেখানে বা তার পরবর্তী পদক্ষেপ কি হবে, কারণ ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনার যে কূটনীতিক যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে, অতএব তিনি বৈধতার মেয়াদ কিন্তু হারিয়েছেন। কি হিসেবে তিনি এখন ভারতে থাকছেন সেটিও কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে কিন্তু আসলে বলেনি। তো সেই জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু আপনি জানেন যে জাতিসংঘের অধিবেশন রয়েছে, সেখানে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন যে ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি সেখানে সফরে গেছেন। গতকাল যেটি আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তার বাসভবনে কিন্তু তারা সৌজন্য একটি সাক্ষাৎ করেছেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের আসলে পরবর্তী আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে এবং ভারতের কি ভূমিকা হবে সেখানে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। আর ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশে যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে বিভিন্ন স্থানে হামলা হচ্ছিল, সেই পরিস্থিতি নিয়েও কিন্তু আসলে ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তার সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে আসলে সেই সময় তিনি কিন্তু কথা বলেছিলেন জো বাইডেনের সঙ্গে। জি, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, সাবেক আইজিপি আল মামুনকে 2 এবং আনিসুল হককে আরো একটি মামলায় গ্রেপ্তার করেছে। ঐশী, আজ সকালে ঢাকার যে চিফ মেট্রোপলিটন আদালত রয়েছে সেখানে কিন্তু আসলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। আপনারা জানেন যে খিলগাঁও ও উত্তরা থানার 2টি মামলায় আসলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। খিলগাঁওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানায় মৌলানা সাদিকুল হত্যা মামলায় আসলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং চৌধুরী আব্দুল আল মামুনকে আজ গ্রেফতার দেখানো হয়েছে। আপনারা জানেন যে গত 19 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে আসলে পুলিশ গুলি চালিয়েছিল, সেই সময়ে মৌলানা সাদিকুল সেখানে নিহত হন। এছাড়া গত 5ই আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় হাফেজ জোবায়ের নামে একজন যুবক নিহত হয়েছিল, সেই মামলায় আসলে এই দুজনকে আজ গ্রেফতার দেখানো হয়েছে। জি, এছাড়া পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়ি বহরে হামলা, এতে 1 পুলিশ নিহত হয়েছেন। দর্শক, আমরা গণমাধ্যমের যেটি জানতে পেরেছি যে
পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের একটি গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সেখানকার একজন উপ পুলিশ মহাপরিদর্শক তিনি কিন্তু এটি বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। সেখানে বলা হয়েছে যে দূর থেকে নিয়ন্ত্রণ করা ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি বলি যে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমেই আসলে এই হামলাটি করা হয়েছে। তবে সেটি নিশ্চিত করা হয়েছে যে সেখানে যে কূটনীতিকরা ছিলেন, আমি যদি একটু স্পেসিফিকলি বলি যে কাজাখস্তান, বসনিয়া, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, ভিয়েতনাম, ইরান, রাশিয়া সহ আরো কয়েকটি দেশের কূটনীতিকরা সেখানে ছিলেন। তবে তারা নিরাপদে আছেন, তাদের আসলে তাদের মধ্যে থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে জানা গেছে যে আসলে ইসলামাবাদ চেম্বার অফ কমার্সের একটি আমন্ত্রণে সেখানে তারা আসলে পরিদর্শনে যাচ্ছিলেন। জি, আমাদের প্রতিনিয়ত কিন্তু দেশে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ছে। সর্বশেষ যে আপডেট আসছে, ডেঙ্গুতে কিন্তু আরো 6 জন মৃত্যুবরণ করেছে। ঐশী, আজ সকালবেলার সর্বশেষ তথ্য অনুযায়ী এটি আমরা জানতে পেরেছি যে এ পর্যন্ত 6 জন আসলে আজ মৃত্যুবরণ করেছেন। এছাড়াও হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় 926 জন রোগী ভর্তি হয়েছেন। তো এটি আসলে আমরা দেখছি যে সপ্তাহের তুলনায় কিন্তু আসলে প্রতিনিয়ত সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এটি একটি আতঙ্কের কারণ। তো স্বাস্থ্য অধিদপ্তরের যে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে বরিশাল বিভাগে মোট 65 জন এবং চট্টগ্রাম বিভাগে রয়েছেন 151 জন, ঢাকা বিভাগে 196 জন, ঢাকা উত্তর সিটিতে 172 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 144 জন, খুলনা বিভাগে 101 জন, রাজশাহী বিভাগে 46 জন, রংপুর বিভাগে 33 জন এবং ময়মনসিংহ বিভাগে 18 জন ভর্তি হয়েছে। তো আমরা কিন্তু আসলে পরিসংখ্যানের দিক থেকে যেটি দেখি গত সপ্তাহের তুলনায় কিন্তু দ্বিগুণ কিন্তু আসলে এই রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং মৃতের সংখ্যাও তার সাথে কিন্তু বাড়ছে। জি, বায়ু দূষণের শীর্ষে ঢাকা, যেটি আসলে আমরা যেটি দেখছি যে আসলে বায়ু দূষণ রোধে যে সরকারি নানা উদ্যোগ, সেই উদ্যোগকে উপেক্ষা করে কিন্তু আসলে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তো আসলে আমরা প্রতিদিনই যেটি দেখি যে AQI এর যে একটি সূচক রয়েছে সেই সূচকে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আসলে শীর্ষে অবস্থান করে ঢাকা। এবং গত 2 দিন যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে কিন্তু আসলে দূষণের মাত্রাটা কমে গিয়েছিল প্রায় পর্যায়ক্রমে, কিন্তু সেটিকে ছাড়িয়ে আবার কিন্তু সেই ঢাকা সেই দূষণের মাত্রা শীর্ষে এসেছে। এবং যেটি আমরা জানতে পেরেছি যে এটির মান আজকের যে মান সূচক সেটিতে ঢাকার স্কোর হচ্ছে 278 এবং সেটাকে বিশ্লেষণ করা হয়েছে এবং সেটিকে বিশ্লেষণে বলা হয়েছে যে এর মান খুবই অস্বাস্থ্যকর। জি, আবহাওয়ার একটি সংবাদ, বঙ্গোপসাগরে লঘুচাপ। ঐশী, আজ সকালে যে আবহাওয়া বার্তা রয়েছে এর মধ্যে আমরা যেটা দেখেছি যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ যে সৃষ্টি হয়েছে সেটির কথা জানানো হয়েছে, যার ফলে আসলে আবহাওয়া দপ্তরের একটি বার্তায় যেটি বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বৃষ্টিপাতের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। জি, অস্থিরতা ও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে রাঙামাটি। ঐশী, আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন যাবতই আসলে 3 পার্বত্য জেলা আমাদের যেটি রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, সেটিতে কিন্তু একটি বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি সংঘাতময় পরিস্থিতি কিন্তু বিরাজ করেছিল। সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে অবরোধ ছিল এবং 36 ঘন্টা কিন্তু টানা রাঙামাটিতে অবরোধ ছিল। সেই অবসান ঘটাতে কিন্তু ঢাকা থেকে উড়ে গিয়েছিলেন সরকারের 3 জন উপদেষ্টা সহ আরো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, সেনা কর্মকর্তা যারা রয়েছেন তারাও গিয়েছিলেন, এটি সমাধানের তারা চেষ্টা করেছেন। এবং গতকাল বিকেল থেকে কিন্তু আমরা দেখেছি যে অবরোধ উঠে গেছে এবং থমথমে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল সেটিও কিন্তু আসলে গতকাল থেকে তুলে নেওয়া হয়েছে। এবং আমরা আজ সকাল থেকেই আমাদের প্রতিনিধিদের যে পাঠানো তথ্য এবং চিত্রে যেটি দেখেছি যে সেখানে যে গত 3 দিনের যে পরিস্থিতি, দোকানপাট, শপিং মল ছাড়াও শহরে যে লোকজনের মানে একেবারেই চলাচল ছিল না সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং দোকানপাট খুলছে সকাল থেকেই, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। এবং সেখানে কিন্তু একটি
আমরা গতকালকে দেখেছি যে আসলে পাহাড়ি এবং বাঙালিরা কিন্তু আসলে সংঘাত চায় না, তারা কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, এমনটাই আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে আহ্বান জানানো হয়েছে। তো আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে কিন্তু আমরা দেখছি যে আসলে সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল ভোরের পাতা নিউজ রুম আপডেট। প্রতিদিনের আপডেট পেতে সাথেই থাকুন ভোরের পাতার। ধন্যবাদ।